আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। মধ্যমগ্রামে শুভেন্দুর সহকারীকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু। লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার, কবে থেকে মিলবে ৩,০০০ টাকা? পানিহাটিতে অভয়ের মায়ের বাড়ির কাছেই ভয়াবহ বোমাবাজি, রক্ত ঝরল ৫ বিজেপি কর্মীর। নকল নম্বর প্লেট, ১০ রাউন্ড গুলি ও নিখুঁত ছক, শুভেন্দুর সহকারীর খুনে পেশাদারিত্বের প্রমাণ পাচ্ছে পুলিশ। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর, মহুয়াকে দেখে বিমানে স্লোগান সহযাত্রীদের। ১৭ কোটি মুসলিম আপনার পাশে, মমতা হারতেই ওপার বাংলা থেকে উস্কানি, তোলপাড় রাজ্য রাজনীতি। পূর্ব পরিকল্পিত, ঠান্ডা মাথায় খুন, অভয়ার মতো বিচারহীন থাকবে না, চন্দ্রনাথের মৃত্যুর পর মুখ খুললেন শুভেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় শুট আউট, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে। চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালায়, গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথেই রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রে এখন অন্নপূর্ণা ভাণ্ডার। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ২০৭টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের আগে বিজেপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে মহিলাদের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন। বিজেপি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেনি। আগামী ৯ মে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সরকার গঠনের পরেই মন্ত্রিসভার প্রথম দিকের বৈঠকগুলোতে অন্নপূর্ণা ভাণ্ডার চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মে মাস থেকে এই প্রকল্পের ফর্ম বিলি শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা সরকার গঠনের পরেই জানানো হবে। ধারণা করা হচ্ছে সরকারি ক্যাম্প বা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হবে। নতুন সরকার ক্ষমতায় আসায় বিদায়ী তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মনে সংশয় তৈরি হয়েছে। ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পে সাধারণ ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা বর্তমানে যথাক্রমে ১,০০০ ও ১,২০০ টাকা পাচ্ছিলেন। অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি এর সাথে একীভূত হতে পারে অথবা পুরোপুরি বন্ধ হয়ে নতুন নাম ও কাঠামোয় কার্যক্রম শুরু হতে পারে। বিশ্লেষকদের মতে সরাসরি ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার এই সিদ্ধান্ত গ্রামীণ ও শহরতলির সাধারণ মহিলাদের অর্থনৈতিক সক্ষমতা ও আত্মনির্ভরতা আরও বৃদ্ধি করবে। তবে বিপুল পরিমাণ এই ভাতার অর্থ বরাদ্দ করা রাজ্য কোষাগারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বর্তমানে মহিলারা চলতি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আশা করা হচ্ছে প্রশাসনিক পালাবদলের এই সন্ধিক্ষণেও পুরনো প্রকল্পের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন না। উত্তর ২৪ পরগনা জেলায় রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। মধ্যমগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতার খুনের রেশ কাটতে না কাটতেই এবার পানিহাটি ও বসিরহাটে চলল গুলি ও বোমা। পানিহাটির ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোডে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ভয়াবহ বোমাবাজির ঘটনায় অন্তত ৫ জন সমর্থক গুরুতর আহত হয়েছেন। চাঞ্চল্যকর বিষয় হল ঘটনাস্থলটি স্থানীয় বিধায়কের পরিবারের আবাসের অত্যন্ত কাছে। মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যে নেমেছে সিআইডি। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা নিজে পরিস্থিতি তদারকি করছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এরই মধ্যে পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বিজেপির কর্মীরা জনসংযোগ করার সময় মোটর বাইকে এসে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বসিরহাটে রোহিত রায় ওরফে চিন্টু নামে এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ায় উত্তেজনা আরও ছড়িয়েছে। বিজেপির দাবি, এলাকা দখলের উদ্দেশ্যে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এই পরিকল্পিত হামলা চালাচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একের পর এক খুনের ঘটনা ও বোমাবাজি জেলার আইন শৃঙ্খলার কঙ্কালসার চেহারাটি প্রকাশ্যে এনেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খড়দহ ও মধ্যমগ্রামের বিভিন্ন সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। দফায় দফায় হিংসার জেরে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বিদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে মধ্যমগ্রামে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। তদন্তে জানা গেছে হামলাকারীরা একটি গাড়ি ব্যবহার করেছিল যার নম্বর প্লেটটি ছিল সম্পূর্ণ ভুয়ো। এমনকি অপরাধের প্রমাণ লোপাট করতে গাড়িটির চেসিস নম্বরও ঘষে মুছে ফেলা হয়েছিল। এই নিখুঁত পরিকল্পনা দেখে তদন্তকারীরা নিশ্চিত যে এর নেপথ্যে কোনো পেশাদার গ্যাং জড়িত রয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাত প্রায় 10:20 নাগাদ। চন্দ্রনাথ বাবুর গাড়িটি যখন মূল রাস্তা ছেড়ে তার বাড়ির গলিতে প্রবেশ করে, ঠিক তখনই একটি মোড়ের মাথায় একটি ছোট 4 চাকা গাড়ি তার রাস্তা আটকে দাঁড়ায়। বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরত্বে এই নির্জন জায়গাটিকে বেছে নিয়েছিল আততায়ীরা। গাড়িটি থামা মাত্রই একটি মোটর সাইকেলে চড়ে আসা টুপি পরা এক আততায়ী দ্রুত গাড়ি থেকে নেমে চন্দ্রনাথ বাবুকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। মোট 10 রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে প্রাথমিক অনুমান, যার মধ্যে 3টি গুলি চন্দ্রনাথ বাবুর বুকে বিঁধে যায় এবং ঘটনাস্থলেই তিনি কার্যত নিথর হয়ে পড়েন। তদন্তে আরও দেখা গেছে 4 চাকা গাড়িটির চালকের সিট বেল্ট দরজার সঙ্গে আটকে ছিল। এর থেকে পুলিশ ধারণা করছে চন্দ্রনাথের গাড়ি আটকানোর পর হামলাকারীর সঙ্গী দ্রুত গাড়ি থেকে নেমে অপেক্ষায় থাকা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। ওই মোড়টি এমনভাবে নির্বাচন করা হয়েছিল যাতে মূল রাস্তা ছাড়াও আরও একটি নির্জন পথ দিয়ে অনায়াসেই চম্পট দেওয়া যায়। ঘটনাস্থলে থাকা একটি খুঁটির সিসিটিভি ক্যামেরা এখন তদন্তের অন্যতম তুরুপের তাস। আততায়ীরা কোথা থেকে চন্দ্রনাথ বাবুর গাড়িকে ধাওয়া করা শুরু করেছিল এবং কোন পথে তারা এলাকা ছাড়ে তা নিশ্চিত করতে ওই অঞ্চলের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। ইতিমধ্যেই হামলাকারীদের যাত্রাপথের একটি মানচিত্র বা রুট ম্যাপ তৈরি করা হয়েছে। বারাসাত জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, নকল নম্বর প্লেট ও মোছা চেচিস নম্বর ইঙ্গিত দিচ্ছে যে খুনিরা দীর্ঘদিন ধরে এই অপারেশনের প্রস্তুতি নিচ্ছিল। বর্তমানে পুরো এলাকা জুড়ে বিশাল পুলিশি বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে। রাজ্যে পালাবদলের পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতাকর্মীরা। গণনা কেন্দ্রের রাজ চক্রবর্তীকে গায়ে কাদা ছোড়ার ঘটনা ঘটেছে। দেবকে লক্ষ্য করে উঠেছে চোর স্লোগান। এবার বিমানে হেনস্থার শিকার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাকে দেখামাত্রই চোর স্লোগান তুললেন সহযাত্রীরা। স্লোগান উঠল, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। 26-এর নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করছে আমজনতা। তৃণমূল ঘনিষ্ঠ বহু খ্যাতনামাও দল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন। গণনার দিন ফলাফল স্পষ্ট হতেই বহু প্রার্থীকে দেখে চোর স্লোগান তুলেছে আমজনতা। দেব যাকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা চড়া রোদে অপেক্ষা করতেন অনুরাগীরা, তার উদ্দেশ্যেও উঠেছে চোর স্লোগান। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কার্যত টি শার্টে মুখ ঢেকেছেন সুপারস্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এসবের মাঝে শুক্রবার বিমানে সফর করছিলেন কৃষ্ণনগরের সাংসদ, যাচ্ছিলেন দিল্লি। বিমানে তাকে দেখামাত্রই আসন ছেড়ে উঠে দাঁড়ান সহযাত্রী, তোলেন চোর স্লোগান। বলা হয়, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আসনে বসে পড়েন মহুয়া, বিমান সেবিকারা গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি। 2026-এর বিধানসভা নির্বাচনে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। দীর্ঘ 1.5 দশকের শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদ দখল করেছে বিজেপি। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে একের পর এক নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনী রায়কে চুরি করা ম্যান্ডেট বলে মানতে অস্বীকার করছেন, ঠিক তখনই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আসা একটি উস্কানিমূলক মন্তব্য এই বিতর্কের আগুনে ঘৃতা হতে দিয়েছে। পরাজয় মানতে নারাজ মমতা, আসন চুরির অভিযোগ নির্বাচনী রণাঙ্গনে বিজেপির একচ্ছত্র আধিপত্যের মুখে তৃণমূল কংগ্রেসের এই বিপর্যয়কে মানতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফল স্পষ্ট হতেই তিনি হুঙ্কার ছেড়েছেন, আমি হারিনি, পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। তার দাবি, নির্বাচন কমিশনের মদতে কারসাজি করে প্রায় 100টি আসন চুরি করা হয়েছে। তৃণমূল নেত্রীর এই অনড় অবস্থানকে গণতন্ত্র বিরোধী বলে আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতাদের দাবি, পরাজয়ের গ্লানি ঢাকতে এবং দলীয় কর্মীদের চাঙ্গা রাখতেই এখন মিথ্যে কারসাজির অভিযোগ তুলছেন মমতা। তাদের মতে, বাংলার মানুষ তোষণ ও দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন, যা মেনে নেওয়াটাই গণতান্ত্রিক সৌজন্য। সীমান্ত পার থেকে উস্কানি, বিতর্কের কেন্দ্রে মোহাম্মদ নুরুল। রাজ্যের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই ভাইরাল হয়েছে বাংলাদেশের মোহাম্মদ নুরুল হুদার একটি মন্তব্য। অভিযোগ উঠেছে, হুদা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার এবং পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করার প্ররোচনা দিয়েছেন। কথিত ওই বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনার সঙ্গে আছে। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ এবং সাম্প্রদায়িক মেরুকরণের এই প্রচেষ্টাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে
দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রদায়িক মেরুকরণ ও বিচ্ছিন্নতাবাদের ছায়া বিজেপি মুখপাত্রদের দাবি, ব্যালট যুদ্ধে পরাজিত হয়ে এখন বিদেশি শক্তির মদতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এই বিচ্ছিন্নতাবাদী মন্তব্যগুলি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ কিনা তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো একটি স্পর্শকাতর সীমান্ত রাজ্যে এই ধরনের ধর্মীয় উস্কানি সাম্প্রদায়িক উত্তেজনাকে বিপজ্জনক মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনী বিপর্যয়, মমতার পদত্যাগ না করার জেদ এবং সীমান্ত পার থেকে আসা এই দেশবিরোধী নিদান সব মিলিয়ে বাংলার রাজনীতি এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। দিল্লির মসনদের বিরুদ্ধে এই উস্কানির জল কত দূর গড়ায় এখন সেটাই দেখার। সময়টা রাত 2টো। আত্মসহায়ক সবসময়ের সঙ্গী চন্দ্রনাথ রথের মৃত্যুর পর ভিভা সিটি হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তার দাবি, এটি পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় খুন। 3-4 দিন আগে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল। খুনের বিচার হবে, অভয়ের মতো বিচারহীন থাকবে না এই ঘটনা। মধ্যমগ্রামের দোহারিয়ায় বুধবার রাতে খুন হয়েছেন শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ। খবর পেয়ে রাত 12টার পর হাসপাতালে পৌঁছান শুভেন্দু। রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব একে একে সেখানে যান। চন্দ্রনাথের স্ত্রী এবং মেয়ের সঙ্গে রয়েছেন তারা। চন্দ্রনাথ রথের স্ত্রীর সঙ্গে মধ্যমগ্রামের হাসপাতালে গিয়ে দেখা করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। এদিন মধ্যরাতে শুভেন্দু আরও বলেন, আমি ভগ্ন হৃদয় নিয়ে এসেছি এখানে। আমাদের জনপ্রতিনিধিদের কিছু মানুষের ওপর নির্ভর করতে হয়। ও অরাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ও ছিল না। আমরা এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেব না। আমরা সবাইকে আশ্বস্ত করছি, রাজ্যে পুলিশের ডিজি এসেছিলেন, আমাকে এবং সুকান্ত মজুমদারকে জানিয়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। অতি দ্রুত দোষীদের চিহ্নিত করবেন। গত 2-3 দিন ধরে একটি ফলস নম্বর প্লেট লাগানো গাড়ি নিয়ে ঘোরাঘুরি চলছিল। এটি সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় খুন। এরপরেই শুভেন্দু আরও বলেন, আমি রাজ্য জুড়ে বিজেপির সমস্ত কর্মী সমর্থকদের অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। 2 দিনের মধ্যেই বিজেপি সরকার দায়িত্ব নেবে। অভয়ের মতো যাতে বিচারাহীন না থাকে তার ব্যবস্থা আমরা করব। সবাইকে অনুরোধ করব, শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। আমরা থাকতে থাকতেই খর্দহতে বোমাতে একজন আহত, বরানগরে একজন আহত, বসিরহাটে একজন গুলিবিদ্ধ, এই খবরগুলো পেলাম। যাতে আর কোনো মায়ের কোল খালি না হয় তা দেখতে হবে। তিনি আরও বলেন, দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেব আমরা। সারা জীবন ওর পরিবারের পাশে থাকব। আহত হয়েছেন যারা, তাদের চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছে। জানা গিয়েছে, মধ্যমগ্রামের দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়িতে 2 জন ছিলেন, চালক ও আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। আত্মসহায়কের গাড়ির চালক আহত হয়েছেন। জানা গিয়েছে তারা কালো স্করপিওতে ছিলেন। সূত্রের খবর, বাইকে করে এসে গুলি করে চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানা এবং এয়ারপোর্ট থানার পুলিশ রয়েছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এবং এআইএডিএমকে এই 2 দ্রাবিড় দলেরই আধিপত্য ছিল। কিন্তু 2026 সালের নির্বাচনে সেই দুর্গ ভেঙে দিয়েছেন তামিল সুপারস্টার বিজয়। তার দল টিভিকে 108টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ অবস্থায় বিজয়ের সরকার গড়া আটকাতে 2 চির প্রতিদ্বন্দ্বী দল ডিএমকে এবং এআইডিএমকের মধ্যে কোনো গোপন সমঝোতা হচ্ছে কিনা তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। নির্বাচনী প্রচারের শুরু থেকেই বিজয় অভিযোগ করে আসছিলেন যে তাকে ক্ষমতার বাইরে রাখতে ডিএমকে এবং এআইএডিএমকে গোপনে হাত মিলিয়েছে। তিনি একে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করেন। 2 দল একে অপরকে প্রকাশ্যে আক্রমণ করলেও তলে তলে তারা চায় যে পর্যায়ক্রমে কেবল তারাই যেন ক্ষমতায় থাকে। নতুন কোনো শক্তি বা বিকল্প রাজনীতিকে তারা জায়গা দিতে নারাজ। ডিএমকে এবার মাত্র 59টি আসনে জয়ী হয়েছে এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন তার নিজের কেন্দ্র কোলাথুরে বিজয়ের দলের কাছে পরাজিত হয়েছেন। অন্যদিকে এআইএডিএমকে পেয়েছে 47টি আসন। 117টি আসনের ম্যাজিক ফিগার ছুঁতে বিজয়কে আরও কিছু বিধায়কের সমর্থন প্রয়োজন। এই পরিস্থিতিতে দীর্ঘ 2 দশকের পুরনো সম্পর্ক ছিন্ন করে কংগ্রেস বিজয়ের দল টিভিকে সমর্থনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিজয়ের পক্ষে সমর্থনের সংখ্যা দাঁড়িয়েছে 113। ভিচিক এবং বাম দলগুলো এখন কোন দিকে যায় তার উপর নির্ভর করছে সরকার গঠন। বিজয় ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ শুরু করেছেন। বুধবার এআইএডিএমকের ডেপুটি জেনারেল সেক্রেটারি কেপি মুনুস্বামী সাফ জানিয়ে দিয়েছেন যে তারা কোনোভাবেই বিজয়ের সরকারকে সমর্থন করবেন না। দলের সাধারণ সম্পাদক ইদাপ্পাদি পালানিস্বামী নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন। সূত্রের খবর, দলের একটি অংশ বিজয়কে সমর্থনের পক্ষে থাকলেও শীর্ষ নেতৃত্ব বর্তমানে